মনে আছে সমুদ্র তীরে নিথর পড়ে থাকা প্রাণহীন ছোট্ট আইনাল কুর্দির কথা, কিংবা অ্যাম্বুলেন্সের ভেতর স্তব্ধ বসে থাকা ওমরান দাকনিশের রক্তমাখা মুখ আপনি চাইলেই কোনোদিন কি ভুলতে পারবেন? আজ ছোট্ট সেই মেয়েটির কথা খুব করে মনে পড়ছে, যে আসাদ বাহিনীর নির্মম হামলায় পৃথিবী ছেড়ে যাওয়ার আগে বলে গিয়েছিল, আমি কিন্তু আল্লাহর কাছে সব বলে দেব। কিংবা মৃত্যুর আগে একই কথা বলে যাওয়া সেই ছোট্ট ছেলেটির কথাও আজ বারবার করে মনে পড়ছে। সিরিয়াবাসী মুক্তি পেয়েছে স্বৈরশাসক বাশার আল আসাদের রক্তমাখা শাসনকাল থেকে। নির্যাতিত সিরিয়াবাসীর সঙ্গে আমাদের অদ্ভুত একটা মিল আছে। আমরা যেমন 1971 সালে পাকিস্তানকে পরাজিত করে এই স্বাধীন বাংলাদেশ পাই, ঠিক একই বছর বাশার আল আসাদের পিতা অর্থাৎ হাফেজ আল আসাদ সিরিয়ার ক্ষমতার মসনদ দখল করেন। আবার 2024 সালে আমরা যখন দ্বিতীয় দফায় স্বাধীনতা পেলাম, তার ঠিক কদিনেরই ব্যবধানে সিরিয়ার জনগণ মুক্ত হলো অত্যাচারী শাসক বাশার আল আসাদের হাত থেকে। আজকের এপিসোডে আমি পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরব কেমন ছিল আসাদ পরিবারের 54 বছরের শাসনকাল, আর কিভাবেই বা আসাদ যুবরাজ থেকে হয়ে উঠলেন স্বৈর শাসক। সঙ্গে আছি শেখ আশিক। একটু পেছনে যেতে হবে। গল্পের শুরুটা 1970 সালের এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে। বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 70-এর সেই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন হাফেজ। সামরিক বাহিনীতে নিজের শক্তিশালী অবস্থান কাজে লাগিয়ে ক্ষমতা করেন পাকাপোক্ত। তার শাসনকাল ছিল অত্যন্ত নির্মম। 1982 সালে সিরিয়ার হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে হাফেজ আল আসাদের নির্দেশেই গণহত্যা পরিচালিত হয়। 26 দিনের সেই তাণ্ডবে প্রাণ হারায় প্রায় 40,000 সুন্নি মুসলিম। সেই হত্যায় বাশার আল আসাদের বাবার যৌথ বাহিনী শুধু আগ্নেয়াস্ত্রের তাণ্ডবই চালায়নি, 2 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত হামা শহরে বিদ্যুৎ, পানি, খাবার সরবরাহ সম্পূর্ণ বন্ধ রেখেই চালানো হয় গণহত্যা। 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার মেজো ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় বসেন। ক্ষমতা গ্রহণের আগে তিনি ছিলেন চোখের চিকিৎসক, পড়াশোনা করেছেন দামেস্ক মেডিকেলে, এরপর লন্ডনে চক্ষু চিকিৎসক হিসেবে নিয়েছেন প্রশিক্ষণও, এরপর ডাক্তার হিসেবে শুরু করেন পেশা জীবন। প্রশ্ন আসতেই পারে, মেজো ছেলে হওয়ার পরও ভাইয়ের পরিবর্তে বাশার আল আসাদ কিভাবে ক্ষমতায় বসলেন? বাবার সাথে পারিবারিক রাজনীতি দেখাশোনার দায়িত্ব অবশ্য বাশারের বড় ভাই বাসিল আল আসাদেরই ছিল। বাশার ছিলেন রাজনীতির একেবারে বাইরে। 1994 সালে বড় ভাই বাসিল সড়ক দুর্ঘটনায় নিহত হলে বাশার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন। তখন বাবার নির্দেশে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। একই সাথে শুরু হয় তার রাজনৈতিক প্রশিক্ষণও। ক্ষমতায় বসার আগে বাশার আল আসাদকে একজন সংস্কারপন্থী হিসেবেই জানত সবাই। অধিকাংশ মানুষেরই ধারণা ছিল বাশার তার বাবা হাফেজের মতো হবে না। বাবার মৃত্যুর পর 2000 সালের 17 জুলাই বাশার বসেন ক্ষমতার চেয়ারে। সেপ্টেম্বরে 100 জন বুদ্ধিজীবী আসাদকে আহ্বান জানান সামরিক আইন প্রত্যাহার করতে, একই সাথে দেশের মানুষের স্বাধীনতা বৃদ্ধি করতে আর বহুদলীয় রাজনৈতিক চর্চার ব্যবস্থা করতে। একেবারে শুরুর দিকে সেসব বুদ্ধিজীবীদের কথায় বাশার বেশ সাড়াও দিয়েছিলেন। শুরু করে দিয়েছিলেন সংস্কার, যার মধ্যে অন্যতম ছিল অর্থনীতিতে উদারীকরণ। একই সাথে রাজনৈতিক বেশ কিছু নিষেধাজ্ঞাও তিনি শিথিল করে দেন। ইতিবাচক পরিবর্তনের কারণে এই সময়টি দামেস্ক বসন্ত নামে পরিচিত হয়ে ওঠে বিশ্ববাসীর কাছে। যদিও সেই সুখ বেশি দিন টেকেনি সিরিয়াবাসীর জীবনে। শুরু হয় কঠোর শাসন। স্বল্প দিনের ব্যবধানেই বাশার হতে শুরু করেন তার অত্যাচারী বাবার মতোই। সিরিয়ার বুকে নতুন করে শুরু হয় দমন পীড়ন। দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক অত্যাচার বাড়তেই থাকে, যা জনমনে অসন্তোষের বীজ বপন করে। একই সাথে বৃদ্ধি পেতে থাকে সামাজিক ও রাজনৈতিক সংকটের আকার। ঘটনা নতুন বাঁক নেয় 2011 সালে। আরব বসন্তের ঢেউ পৌঁছে যায় সিরিয়াতেও। বাশার আল আসাদের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। গণতান্ত্রিক অধিকার ও মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, যা বাশার শাসনের অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সিরিয়ার জনগণ রাজনৈতিক স্বাধীনতা এবং দুর্নীতি বন্ধের দাবি তোলেন। তবে সেসব ন্যায্য দাবি না মেনে আসাদ সরকার তাদের উপর নিপীড়ন চালায় এবং একই সাথে সিরিয়া চলে যায় গৃহযুদ্ধের দিকে। সংঘাত ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তবে নির্যাতন সহ্য করেও জিহাদ বন্ধ করেনি মুক্তিকামী জনতা। উল্টো দিনে দিনে আবির্ভাব হতে থাকে নতুন নতুন স্বাধীনতাকামী গ্রুপের। সাথে যুক্তরাষ্ট্র, ইরান, রাশিয়া, তুরস্ক সহ বিভিন্ন বিদেশি হস্তক্ষেপে এই সংকট আরও জটিল হয়ে ওঠে। 2013 সালের 21শে আগস্ট এই গৃহযুদ্ধের সবচেয়ে বেশি নির্মমতার পরিচয় দেন স্বৈরশাসক বাশার আল আসাদ।
দক্ষিণ সিরিয়ার ঘৌটায় স্বাধীনতাকামীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন তিনি। নারী ও শিশুসহ শত শত লোক এই হামলায় প্রাণ হারায়। এরপর পশ্চিমা চাপের মুখে সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্র ভান্ডার ধ্বংস করতে রাজি হয়। তবে এই প্রতিশ্রুতির মাঝেও মাঝে মধ্যেই রাসায়নিক হামলার রিপোর্ট আসতে থাকে। এই যুদ্ধে 5 লাখেরও বেশি সিরীয়বাসী প্রাণ হারায়, যার মধ্যে আছে আইনাল কুর্দি কিংবা ওমরান দাকনিশের ভাইয়ের মতো অসংখ্য শিশু। নারী আর বৃদ্ধের সংখ্যাটাও অগণিত, আর প্রায় 1,20,00,000 মানুষ হয় বাস্তুচ্যুত। 2021 সালে বাশার আল আসাদ ইতিহাসের অন্যতম লজ্জাজনক বিতর্কিত নির্বাচনের আয়োজন করে। ভোট চুরির সে নির্বাচনে 95% ভোট নিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন স্বৈরশাসক বাশার। 2024 সালের নভেম্বর মাস থেকেই বাশার বিরোধী গোষ্ঠীগুলো যুদ্ধের সাফল্য পেতে শুরু করে। তবে বাশারের পতনের পেছনে 13 বছর আগের একটা গ্রাফিতি রাখে বিশাল ভূমিকা। ঠিকই শুনেছেন, একটা দেয়াল লেখনির মাধ্যমে শুরু হয় এই বিপ্লবের। 14 বছর বয়সী মৌয়াবিয়া দারা শহরের রাস্তায় স্প্রে পেইন্টে লেখেন এজাকেল দারজা ইয়া ডাক্তার, যার অর্থ এবার আপনার পালা ডাক্তার। মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম বাবার রাজনীতির হাল ধরার আগে বাশার ছিলেন চোখের ডাক্তার। গ্রাফিতিতে ডাক্তার বলে নির্দেশ করা হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। আসাদকে উদ্দেশ্য করে লেখা মোয়াবিয়ার সে গ্রাফিতি ধীরে ধীরে জাতীয় বিদ্রোহের অনুঘটক হয়ে ওঠে, আর সিরিয়াকে ঠেলে দেয় 21 শতকের সবচেয়ে ধ্বংসাত্মক গৃহযুদ্ধের দিকে। এই গ্রাফিতির কারণে বাশারের পুলিশ হেনস্থা করে মোয়াবিয়া ও তার বন্ধুদের। 14-15 বছরের সেই সব শিশুকে 26 দিন আটকে রেখে মানসিক অত্যাচার ও মারধর করে পুলিশ, যা শেষ পর্যন্ত দারার বাসিন্দাদের ক্ষোভকে আরও উস্কে দেয়। মোয়াবিয়ার মুক্তির দাবিতে তার বাবা মা ও প্রতিবেশীরা আন্দোলনের রাস্তায় নেমে আসে। তবে দমে না গিয়ে পুলিশ আন্দোলনকারীদের দিকে টিয়ার গ্যাস ও বুলেট ছোড়ে। ওই শিশু কিশোরদের মারধরের ছবি ছড়িয়ে পড়ার সাথে সাথেই জনতা একত্রিত হতে শুরু করে। বিক্ষোভ শুধু দারাতেই নয়, শুরু হয় পুরো সিরিয়া জুড়ে। 2011 সালের 15 মার্চ সিরিয়ায় প্রথমবারের মতো ধারাবাহিক আন্দোলন শুরু হয়, আর এই আন্দোলনে স্বাধীনতা ও বাশারের অবসানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ দানা বেঁধে ওঠে। শান্তিপূর্ণ সে বিক্ষোভকে নৃশংস করে তোলে আসাদ বাহিনী। শান্তিকামী মানুষের ওপর চালায় গুলি, করা হয় আটকও। তাদের অপরাধ একটাই, তারা আসাদপন্থী নন। আরব বসন্ত থেকে অনুপ্রাণিত হওয়া আন্দোলন দ্রুতই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়, যার ফলে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা বিরোধীরাও জীবন বাঁচাতে বাধ্য হয় অস্ত্র হাতে তুলে নিতে। তবে সিরিয়া দীর্ঘ 15 বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র 12 দিনেই পতন ঘটল আসাদের। বছরের পর বছর ধরে যুদ্ধ চলায় বাশার আল আসাদের অস্ত্রভান্ডার ছোট হয়ে আসে, একই সাথে ফুরিয়ে আসে তার সৈন্যদের মনোবলও। ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে মুক্তিকামী সৈন্যরা। 27 নভেম্বর আলেপ্পোর বিদ্রোহীদের আক্রমণ শুরু হয়। 1 ডিসেম্বর আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যক সংখ্যাগরিষ্ঠ কুর্দি এলাকা বাদে বাকি অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয় বিদ্রোহীরা। এরপর 5 ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে স্বাধীনতাকামীরা। 7 ডিসেম্বর আসাদ সরকারের নিয়ন্ত্রিত রাজধানী দামেস্ক ঘেরাও করে অভিযান শুরু করে বিদ্রোহীরা। এভাবেই একের পর এক শহর দখল করে 8 ডিসেম্বর বাশার আল আসাদের পতন ঘটায় HTM। সিরিয়াবাসী মুক্ত হয় স্বৈরশাসক বাশারের হাত থেকে।